প্রিয় দর্শক, আপনারা জানেন আগামী 1 জানুয়ারি 2026 সাল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত যে বিলটা পাশ করার জন্য উনি যথাসাধ্য চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত সক্ষম হয়েছিলেন। সেই বিগ বিউটিফুল বিলে বেশ কিছু নতুন পলিসি যেগুলি গ্রহণ করা হয়েছিল সেগুলি কার্যকর করা হচ্ছে 1 জানুয়ারি 2026 থেকে। তার মধ্যে যেটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, বিশেষ করে প্রবাসীদের জন্য যারা রেমিটেন্স পাঠান বাংলাদেশে, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই বিষয়টা হচ্ছে যে এখন থেকে জানুয়ারির 1 তারিখ 2026 সাল তারিখ থেকে যারা রেমিটেন্স পাঠাবেন দেশে, তারা 1% করে যেই পাঠানো অর্থের 1% ফেডারেল ট্যাক্স হিসেবে দিতে হবে। কিন্তু এখানে একটু এক্সাম্পশন পাওয়ার একটা উপায় আছে। সেই উপায়গুলো নিয়েই আমরা কথা বলার জন্য এখানে এসেছি। আমরা এসেছি কথা বলতে, আপনারা জানেন বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত পরিচিত মানি রেমিটেন্স প্রতিষ্ঠান সম্মান গ্লোবালের প্রধান দায়িত্বে যিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে, মাসুদ রানা তপন, যিনি বাম দিকে বসে আছেন, ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে বসে আছেন আরেকজন যিনি সম্মান গ্লোবাল মানি এক্সচেঞ্জের প্রিমিয়ার এজেন্ট, এবং তিনি হচ্ছেন আমাদের যিনি পরিচিত মাইনুদ্দিন মাইনুদ্দিন পিন্টু হিসাবে। তিনি অ্যাঙ্কর ট্রাভেলসের স্বত্বাধিকারী, কিন্তু তিনি আজকে কথা বলবেন বিশেষ করে যেহেতু তিনি নিউ ইয়র্কের একাধিক স্থান থেকে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণের ব্যাপারে সহযোগিতা প্রদান করে থাকেন। তার মাধ্যমে অনেক রেমিটেন্স বাংলাদেশে যায়, সেই জন্য তিনিও আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। এবং শেষে তার ডান দিকে যিনি বসে আছেন তিনি আমিনুল ইসলাম, তিনি হচ্ছেন সুনমন এক্সপ্রেসের চিফ সুনমন এক্সপ্রেসের চিফ ফিনান্সিয়াল অফিসার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনজন, বিশেষ করে মানি রেমিটেন্সের ক্ষেত্রে তারা আজকে কথা বলবেন। এই 1% যে ট্যাক্সটি জানুয়ারির 26 তারিখে, ফেডারেল ট্যাক্স যদিও, এটি কার্যকর করা হচ্ছে। তবে মূলত আমাদের কথার ফোকাসটি আজকে থাকবে যে গ্রাহকরা যারা এতদিন এই বিষয়টাতে অভ্যস্ত ছিলেন না যে রেমিটেন্স পাঠাতে হলেও ট্যাক্স প্রদান করতে হবে, সেই বিষয়টা নিয়ে তারা কথা বলবেন। ট্যাক্স ফাঁকি দেওয়ার কথা তারা আমরা বলছি না, আমরা বলছি ট্যাক্সটা অ্যাভয়েড করার জন্য বিগ বিউটিফুল বিলের যে পদ্ধতিগুলোর কথা বর্ণনা করা হয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আমি শুরু করি জনাব মাসুদ রানা তপনের মাধ্যমে। তপন ভাই, মাসুদ রানা তপন ভাই, কেমন আছেন? আপনি তো সুনমনের দীর্ঘদিন ধরে সিইও দায়িত্ব পালন করছেন এবং সুনমনের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে প্রবাসে থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকায় আপনার অবদান অবশ্যই স্মরণীয়, স্বীকার্য। প্রবাসীরা সেটাই সেইভাবেই মনে করেন। যে এই বিগ 1% ফেডারেল ট্যাক্সের ব্যাপারটাতে যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন, বিশ্লেষণ করে বলতেন, দর্শকদের একটু সুবিধা হতো। ধন্যবাদ নাজমুল ভাই, ধন্যবাদ উইকলি পরিচয়কে। আমরা জানি যে ওয়ান বিগ বিউটিফুল বিলের মধ্যে, অ্যাক্টের মধ্যে আপনার 1% ফেডারেল ট্যাক্স আপনার 1 জানুয়ারি 2026-এ আপনার এটা কার্যকরী হবে, শুরু হবে। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে এই আলোচনা। তো আমরা জানি যে এটা একটা এভাবে হয়েছে যে আপনার ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, মানি অর্ডারের ক্ষেত্রে এবং ক্যাশিয়ার চেকের ক্ষেত্রে এবং যে কোনো আপনার ফিজিক্যাল পেমেন্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, যেটা ক্যাশ লেনদেনের ক্ষেত্রে আপনার 1% প্রযোজ্য, যেটা আপনার 1% ফেডারেল ট্যাক্স দিতে হবে। যেটা আপনার ভয় পাওয়ার কিছু নাই। যেটা আপনারা ধরেন একটা কিছু বাজার করলে, শপিং করলে আপনার 8.5% দিতে হয়তো সেলস ট্যাক্স, সেটারই ধারাবাহিকতায় আপনার এটা হচ্ছে 1% ফেডারেল ট্যাক্স, যেটা আমাদের কাছে দিতে হবে এবং আমাদের রিসিটেও উল্লেখ। আপনার কাছে দিতে হবে না, মানে আপনারা কালেক্ট করবেন? আমরা কালেক্ট করবো, হ্যাঁ, এটা আমরা কালেক্ট করব এবং এটা আমরা সেলস ট্যাক্স হিসাবে এটা ফেডারেলকে দিব আর কি। তো আমরা কাস্টমারদের কাছ থেকে আমরা এটা কালেক্ট করব 1 জানুয়ারি থেকে এবং এটা আমাদের রিসিটের মধ্যে অটোমেটিক্যালি আসবে। প্রত্যেকটা মানি ট্রান্সফারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, 1% তাদেরকে নিতে হবে এবং এটা ফেডারেল কালেক্ট করতে হবে। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আমরা এটা কালেকশন এজেন্সি, রাইট, লাইক দ্যাট। সো এতদিন এটা ছিল না, এটা ভয় পাওয়ার কিছু নাই। অন্যান্য রুলস অ্যান্ড রেগুলেশন যা ছিল পূর্বে তাই আছে মানি ট্রান্সফারের এখানে ভয় পাওয়ার কিছু নাই। শুধুমাত্র আপনাদেরকে 1% সেলস ট্যাক্স দিতে হবে
যদি আপনারা ক্যাশ সেলস ট্যাক্স না, ফেডারেল ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, এটা আসলে রেমিটেন্স ট্যাক্স। রেমিটেন্স ট্যাক্স 1% ফেডারেল রেমিটেন্স ট্যাক্স, 1% ফেডারেল রেমিটেন্স ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে ক্যাশ এবং মানি অর্ডার এবং ক্যাশিয়ার চেক। ব্যাংক চেক যেটা ক্যাশিয়ার চেক, ক্যাশিয়ার চেক এবং সার্টিফাইড চেকের মধ্যে দুইটা পার্থক্য আছে। ক্যাশিয়ার চেকটা হলো আপনি ক্যাশ টাকা নিয়ে গেলেন ব্যাংকে, ব্যাংকারে বললেন যে আমার একটা ক্যাশিয়ার চেক দরকার, সে আপনাকে আপনার আইডি দেখা সে আপনাকে একটা ক্যাশিয়ার চেক একটা বানিয়ে দিল, সেটা হচ্ছে ক্যাশিয়ার চেক। এটা ক্যাশ এবং ক্যাশিয়ার চেক ইজ লুক লাইক সেম। আর সার্টিফাইড চেক হলো যে না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংকে একটা আপনার অ্যাকাউন্ট আছে এবং আপনি যে বলেন যে না আমি একটা সার্টিফাইড চেক করতে চাই $50,000 বা $30,000 এই কোম্পানির নামে, সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের নামে আমি এটা করতে চাই। এটা হলো ব্যাংক চেক, নট ক্যাশিয়ার চেক। সো এই চেকটার ক্ষেত্রে কিন্তু আপনার 1% দিতে হবে না। ব্যাংক যারা সার্টিফাইড চেক অ্যাকাউন্টের মাধ্যমে করবে তাহলে কিন্তু দিতে হবে না। প্লাস আপনার পার্সোনাল চেক, আপনার পার্সোনাল চেক যদি দেন, চেকিং অ্যাকাউন্ট থেকে যদি আমাদের চেক দেন তাহলে আপনাকে এই ফেডারেল ট্যাক্সটা দিতে হবে না। তারপরে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে যদি ট্রানজেকশন করেন সেক্ষেত্রে 1% ফেডারেল রেমিটেন্স ট্যাক্স দিতে হবে না। বাট যার কোম্পানি তার একটা প্রসেসিং ফি আছে সেটা দিতে হবে। ডেবিট কার্ডের জানেন যে আপনার একটা প্রসেসিং ফি থাকে। এসিএস করতে পারেন আপনারা, এসিএস খুব সহজ, এসিএস এ অল্প ফি চার্জ করতে পারেন। এসিএস, হ্যাঁ, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিবেন আমাদের কাছে, আমরা আপনার এসিএস করতে পারবো। তো সানম্যানের মাধ্যমে আমরা ডেবিট আরেকটা অ্যামাউন্ট আরেকভাবে তো পে করতে পারবে, কেউ এসে আপনাকে অ্যাপল পে দিয়েও করতে পারবে। অ্যাপল পেটা আমরা নেই না আপাতত, আমরা ডেবিট কার্ড নেই। গুগল পে, গুগল পে এটা যদি মানি ট্রান্সফার কোম্পানিদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে 1% দিতে হবে না। তো সেক্ষেত্রে আমাদের যে সার্ভিসটা আছে সানম্যানের, অনলাইনের মাধ্যমে যদি আপনারা ট্রানজেকশন করেন তাহলে আপনার অ্যাপস এর মাধ্যমে, তাহলে আপনাকে ফি দিতে হচ্ছে না। আমাদের সানম্যানের সেই অ্যাপসটা কি পাওয়া যায়? হ্যাঁ, সানম্যান এক্সপ্রেস, আপনারা কি সেই ব্যাপারে আপনাদের কাস্টমারদেরকে এখন এনরোল করার ব্যাপারে কোনো হেল্প করার কর্মসূচি আছে কি? না, অবশ্যই। কাস্টমার যদি আমাদের অ্যাপসে কোনো ব্যাপারে যে কোনো সহযোগিতা দরকার আমাদের অফিসে ফোন দিবে, আমরা তাকে হেল্প করবো। এবং আমাদের অ্যাপসটা খুবই সহজ এবং এটা খুবই সিকিউর। সানম্যান এক্সপ্রেস দিয়ে সার্চ দিলেই অ্যাপসে আপনার পেয়ে যাবে আমাদের অ্যাপস। এছাড়া আমাদের প্রতিটা লোকেশনে, আমাদের ব্রাঞ্চ লোকেশন প্লাস আমাদের ভালো ভালো এজেন্ট লোকেশন গুলোতে আমাদের ডেবিট কার্ড সার্ভিস আছে, আমাদের এসিএস সার্ভিস আছে, যেটা খুব সহজেই আপনার কাস্টমাররা টাকা পাঠাতে পারবে এবং সেটা 1% থেকে কম প্রসেসিং ফিতে পাঠাতে পারবে। 1% থেকে কম ডেবিট এবং এসিএস খুবই সামান্য একটা ফি নিব আমরা, হয়তো বা $1 বা $2 নিতে পারি আমরা যে কোনো অ্যামাউন্টের জন্য। বাট ডেবিট কার্ডে আপনার প্রসেসিং ফি একটু হাই, যেটা 0.75% আমরা নিয়ে থাকি। আমরা ক্রেডিট কার্ড নেই না, অন্যান্য কোম্পানি নিতে পারে, বাট আমরা সানম্যানের থেকে আমরা কোনো ক্রেডিট কার্ড নেই না। বাট ক্রেডিট কার্ড দিয়েও যদি ট্রানজেকশন করে তার 1% দিতে হবে না। আচ্ছা, আরেকটা সামারি হচ্ছে ক্যাশ, মানি অর্ডার, ক্যাশিয়ার চেক or any other physical instrument, যে কোনো কিছু নগদ, সেটা যদি মাধ্যমে করেন তাহলে আপনাকে 1% ফেডারেল রেমিটেন্স ট্যাক্স দিতে হবে। এবং ব্যাংকিং এর মাধ্যমে আমেরিকার, এটা হচ্ছে আমেরিকা থেকে ফরেন কান্ট্রি, নট দ্য ডোমেস্টিক। আপনি যদি এখান থেকে নিউ জার্সি টাকা পাঠান তাহলে কিন্তু আপনাকে 1% দিতে হবে না। আপনি যদি বাংলাদেশে পাঠান, ইন্ডিয়াতে পাঠান, পাকিস্তানে পাঠান, ওয়েস্ট আফ্রিকাতে পাঠান, মেক্সিকোতে পাঠান, যেখানে পাঠান আপনাকে ক্যাশ, ক্যাশিয়ার চেক, মানি অর্ডারের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে আপনাকে 1% দিতে হবে। ওকে, এটা হলো এই ব্যাপারটা। এটা তাহলে এবং এটা আগামী 1 জানুয়ারি থেকে এটা কার্যকর শুরু হবে। গ্রাহকদের একটাই অনুরোধ, এটা ভয় পাওয়ার কিছু নাই, পূর্বে যেভাবে চলছিল সব সেভাবেই চলবে, খালি ক্যাশের ক্ষেত্রে আপনারা 1% দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে নাজমুল ভাই, আমাদের সরকার অলরেডি কিন্তু 2.5% দিচ্ছে, কাজে আপনি এমন আহামরি কোনো কিছু নাই যে আপনি অনেক লুজার হচ্ছেন।
হ্যাঁ হ্যাঁ, আমাদের সরকার 2.5% এক্সট্রা দিচ্ছে, তো সেখান থেকে ধরেন আপনার 1% মাইনাস হবে যদি ক্যাশ ট্রানজেকশন করেন। হ্যাঁ। কাজে এতে ওরিড হওয়ার কিছু না, এটা খুবই স্বাভাবিক। না, তবে তবে হুম। যে বিষয়টা নতুন করে হোঁচট খেতে পারে দর্শকরা, সেটা যারা রেমিটেন্স এতদিন তো তারা তো এটাতে অভ্যস্ত ছিল না, জি কিন্তু এই বিষয়টাতে অভ্যস্ত করার জন্য আপনাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে টাকা পাঠান, জি কিংবা যাদের পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট আছে টাকাটা ক্যাশ না এনে চেকিং অ্যাকাউন্ট থেকে জি নিয়ে আসেন। জি তবে এই ক্ষেত্রে তাদের জেনে রাখা ভালো যে আগে যেহেতু ক্যাশ টাকা দিবার সাথে সাথে বাংলাদেশের রেমিটেন্স হয়ে যেত, হুম। কিন্তু এখন একটা দিন কিংবা একটা দিন বা 2টা দিন প্রসেসিং এর সময় লাগতে আপনার পারে। চেকিং অ্যাকাউন্ট থেকে টাকাটা যখন সানমানের সানমানে অ্যাকাউন্টে আসবে। আসবে, জি তখনই এটা তারা সাথে জি সাথে জি রেমিট করবে। জি এই জি বিষয়টা 1 জানা থেকে দরকার। 2 দিন সময় লাগতে পারে চেকের এখন ক্ষেত্রে, আর আপনি যদি এবং এসিএস এর ক্ষেত্রে 1 থেকে 2 দিন সময় কিন্তু লাগতে আপনি পারে। যদি রাইট ওয়ে টাকা পাঠাতে চান আগের মতন, ডেবিট তাহলে কার্ড, ডেবিট কার্ডে দিতে পারেন, হ্যাঁ আর সেখানে 1% থেকে হ্যাঁ। আসবে, আর নতুবা 1% দিয়ে ক্যাশ পাঠাতে। ডেবিট কার্ডের মাধ্যমে আমরা অনেকদিন ধরেই টাকা পাঠাই। আমরা ডেবিট কার্ডে আগে 1% চার্জ করতাম, বাট এখন থেকে এই যেহেতু আমাদের গ্রাহকরা এখন ডেবিট কার্ডের দিকে বেশি ট্রানজেকশনে যাবে, এই জন্য আমরা এটা কমাইয়া, ফিটা কমাইয়া আমরা 0.75% তার মানে এখন ডেবিট কার্ডে পাঠালে 0.0 না 0.075 0.75 এরকম 1% কম। 1% এর কম, 0.75 0.75 0.75 তার মানে 0.75 1% কম। 1% এর কম। 1% 4 ভাগে 3 ভাগ। যাই, ওকে। এবার আমি একটু জানতে চাই যে বাংলাদেশিরা যে প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক অর্থ প্রেরণ করে থাকে বিপুল পরিমাণ, সেই সেই আমাদের মাইনুদ্দিন পিন্টু ভাইয়ের কাছে আপনার মাধ্যমে তো অনেক রেমিটেন্স বাংলাদেশে যায়, এবং এই ব্যাপারে আপনার যারা গ্রাহক আছেন, যারা রেমিটার আপনার মাধ্যমে পাঠান, তাদের সাথে কি আপনাদের কি পরিকল্পনা, তাদেরকে যেটা তো সুনমানের যিনি দায়িত্বে আছেন যুক্তরাষ্ট্রে, তিনি তো ব্যাখ্যা করেছেনই, এরপরে আর কি ভাবে আপনারা মনে করেন যে কাস্টমারদেরকে আপনারা এই বিষয়টাতে এডুকেট করবেন, যাতে তারা এই ফিটা না দিয়েও, ফিটা কিন্তু বাধ্যতামূলক না, ম্যান্ডেটরি না, এটা হচ্ছে কিছু প্রক্রিয়ায় টাকা পাঠালে আপনাকে দিতে হবে। আপনাদের ইয়েটা কি হবে, ভূমিকাটা কি হবে দর্শকদের? ধন্যবাদ নাজমুল হাসান ভাই। আপনার পরিচয়ের মাধ্যমে আপনি আসলে এই আমাদের কমিউনিটিতে বা আমাদের এদেশে নতুন কোনো কিছু আইন বলেন আর নতুন যে কোনো কিছু আসে, আপনি সুন্দরভাবে আগে নিজে বুঝেন এবং গ্রাহকদেরকে এটা কিভাবে পৌঁছাতে হয় সেই ব্যবস্থা করেন। তারই একটা ধারাবাহিকতা যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে যে 1% রেমিটেন্স, ইন্টারন্যাশনাল রেমিটেন্সের এক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমি আমার অ্যাঙ্কর মানি ট্রান্সফারের যে গ্রাহক আছে যারা, তাদের জন্য আজকের এই বার্তা যে আপনারা ক্যাশ টাকাটা, লেনদেনটা একটু কমাই দিতে হবে, পরিহার করতে হবে, আমাদেরকে আসতে হবে চেকের মাধ্যমে আমরা ট্রানজেকশন পার্সোনাল চেক, পার্সোনাল চেকের মাধ্যমে, পার্সোনাল চেকের মাধ্যমে আমরা ট্রানজেকশন করব। যেহেতু ডেবিট কার্ড ব্যবহার করলেও আমাদেরকে একটা ফি দিতে হবে, প্রসেসিং ফিটা, এটা করার কিছু নেই, প্রসেসিং কোম্পানি নিয়ে যায় আসলে, সেটা কিন্তু সানম্যানও নিবে না, সেটা ওই ডেবিট কার্ড প্রসেসিং কোম্পানি নিয়ে যাবে। তো সেক্ষেত্রে ওখানেও একটা ফি দিতে হবে। আপনারা যারা বড় ট্রানজেকশন করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা চেক, পার্সোনাল চেকের মাধ্যমে করবেন। আর 1%-এর ক্ষেত্রে আমি ভীতি না পাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে আমার, এটা ভয়ের কোনো কারণ নেই। আর আস্তে আস্তে আমরা এটা নতুন, এই জন্য আলোচনায় আসছে, এটাতে আমরা অভ্যস্ত হয়ে যাব। আমরা এখন বাজার করি যে আমরা যদি মেসিজতে বাজার করি, $1000 বাজার করলে আমরা $90 ঠিকই ট্যাক্স নিয়ে যাই। আমাদের খাবার দোকানে আমাদেরকে ট্যাক্স নিয়ে যায় বাধ্যতামূলক, সাথে অন্য জিনিস তো আসছেই। তো সুতরাং টাকা পাঠানোর ক্ষেত্রেও আমরা এটা অভ্যস্ত হয়ে যাব ধীরে ধীরে। বাট প্রথমে একটু হোঁচট খাবে, হয়তো বুঝবে না, অনেকে ভয় পায়, ভয়ের কোনো কারণ নেই। এই ব্যাপারে আপনার যারা স্টাফ রয়েছেন, যারা কাউন্টারে থাকবেন, যারা প্রথম গ্রাহকরা রেমিটার আসি যাদের সাথে মিট করবে, এই তাদের কি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে? তারা কি এই বিষয়টাতে পুরোপুরি জানে যে কিভাবে একজন কাস্টমারকে হেল্প করা যাবে এই ট্যাক্সটা পে না করেও রেমিটেন্স করার জন্য? আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা এটা তো আজকে নতুন একদিনের না, দীর্ঘদিন ধরে, এটা 3-4 মাস আগে থেকে এটা আমাদের আলোচনায় এসেছে এবং বাস্তবায়ন করবে যে 1 তারিখ থেকে, সেটা সিদ্ধান্ত, পূর্ব সিদ্ধান্ত।
আমরা সব জায়গায় আমাদের যারা কাস্টমার নেয় তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, তাদের সাথে আলোচনা করেছি কিভাবে কাস্টমারকে বুঝাবে, কিভাবে হ্যান্ডেল করবে এবং কিভাবে তারা ফিটা অ্যাভয়েড করে ট্রানজাকশনটা করতে পারবে। আমরা প্রত্যেকটা আমাদের ব্রাঞ্চে আমরা এই জিনিসগুলো শিখিয়েছি। এখন আমি কথা বলবো মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে, যিনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সম্মানের। তো এটা তো একটা গভর্নমেন্টের, ইউএস গভর্নমেন্টের একটা রেগুলেটরি ব্যাপার, রেগুলেশনের ব্যাপার, এবং এই রেগুলেশনটা যখন এফেক্টিভ হতে যাচ্ছে, তো এই রেগুলেটরি ব্যাপারের ক্ষেত্রে মানি রেমিটেন্স কোম্পানিগুলোর দায়িত্বটা কত, দায় কতটুকু? যেমন ধরুন, এটাতে আপনারা অলরেডি ইউ হ্যাভ বিকাম এ ফেডারেল ট্যাক্স এজেন্ট কালেক্টর, এতদিন তো সেটা ছিলেন না। এখন নতুন একটা দায়িত্ব আপনাদের, যে ট্যাক্স কালেক্টর হিসেবে, যে ট্যাক্স কালেক্ট করবেন আপনারা, দোকানদাররা সেলস ট্যাক্স কালেক্ট করে, আপনার ফেডারেল ট্যাক্স কালেক্ট করবেন। তো এইটার যে রেগুলেটরি যে বিষয়টা আছে, যে নীতিগত বিধিগত কমপ্লায়েন্সের ব্যাপারটা, এবং মানি রেমিটেন্সের ক্ষেত্রে আমেরিকান গভর্নমেন্ট কমপ্লায়েন্সের দিকটাকে খুব গুরুত্ব দিয়ে থাকে। তো আপনার কমপ্লায়েন্সের ব্যাপারে কতটুকু রেডি? আমরা থ্যাংক ইউ নাজমুল ভাই। আমরা কমপ্লায়েন্সের ব্যাপারে 100% কমপ্লায়েন্স করি আমরা। এখানে কোনো ছাড় নাই। আমরা ফেডারেল ট্যাক্স কালেক্ট করব অ্যান্ড প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা ফেডারেলকে আমরা ডিপোজিট করে দিব। এবং এই কালেকশনের প্রক্রিয়াটা কি স্মুথ? আপনাদের এই রেমিটেন্স সিস্টেমে কি এটা পর্যাপ্তভাবে এবং লিগ্যাল সাইটগুলো দেখে কি এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে? হ্যাঁ, লিগ্যাল সাইট আগে দেখে যে ইমপ্লিমেন্ট ফর্মে করা টাকা হয়েছে। অর্থ পাঠাতে পারতাম, জি জি। সেই ফর্মটা তো এখন আর থাকছে না, ডিফারেন্ট হচ্ছে। কারণ আমি তো সেখানে দেখবো যে আমার ফেডারেল ট্যাক্সটা 0 না ইয়ে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো সব থাকবে আপনার রিসিটের তার মানে মধ্যে আপনাদের সবকিছু। নতুন ভাবে রিসিপ্ট হচ্ছে না, সেম রিসিটে শুধু একটা কলাম বেড়ে যাবে। কলাম বেড়ে যাবে, জি, যে আপনি ওখানে যারা fee ফেডারেল ট্যাক্স 1% ফেডারেল ট্যাক্স এর মধ্যে লেখা থাকে। লেখা যাদের থাকবে। ফেডারেল ট্যাক্স এক্সেম্ট করা হয়েছে সেটাও কি এক্সেম্ট লেখা থাকবে? না, সেখানে 0 থাকবে। সেটা 0 জিরো থাকবে। তার মানে দেখা যাচ্ছে যে আপনি ফেডারেল ট্যাক্স আপনি 0। যখন পেমেন্ট মেথড ক্যাশ, মানি অর্ডার অথবা আপনার ক্যাশিয়ার চেকে যাবেন, আপনি যখন টাকা পাঠান তখন কিন্তু দেখবেন যে পেমেন্ট মেথড ওখানে আমাদের লেখা থাকে, ক্যাশ, চেক, মানি অর্ডার, এটা কিন্তু আমাদের এক্সিস্টিং। এখন শুধু যখন ক্যাশ লিখবো তার নিচে লেখা থাকবে 1% ফেডারেল ট্যাক্স ফি আলাদা। সো আপনাকে টোটাল রেমিটেন্স অ্যামাউন্ট, আমাদের সানম্যানের সার্ভিস ফি, তারপরে যখন আপনি পেমেন্ট মেথড ক্যাশ দিবেন তখন আপনার সাথে অ্যাড হয়ে আসবে অটোমেটিক্যালি 1% ফেডারেল রেমিটেন্স ট্যাক্স। সো রিসিটে, ইনভয়েসে আপনার একদম ক্লিয়ার লেখা থাকবে। এবং সেই পেমেন্ট মেথডটা যে আমরা ক্যাশ কালেক্টর করতেছি, আমরা ফেডারেল ট্যাক্স কালেকশন করতেছি, এই প্রত্যেকটা রিসিট এবং প্রত্যেকটা রেকর্ড, এটা কিন্তু আমরা ফেডারেলের সেই অ্যামাউন্টটা ধরে সেলস ট্যাক্স যেভাবে করে সেভাবে আমরা আমাদের সিপি এর মাধ্যমে আমরা কিন্তু এটা প্রসেসিং করব। ওকে, যাই হোক, আমরা শেষ করি। অনেক তথ্যই দর্শকরা ইতিমধ্যেই জানতে পেরেছেন। তবে ফাইনালি যে কথাটা আমি দর্শকদের আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে যে নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে যে ফেডারেল ট্যাক্স কালেক্ট করা হচ্ছে, এইটা খুব একটা জটিল বিষয় নয়। আপনারা শুধুমাত্র এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে শুধুমাত্র যারা ক্যাশ, ক্যাশিয়ার চেক এবং মানি অর্ডারের মাধ্যমে পাঠাবে, শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যরা এটা অ্যাভয়েড করতে পারবেন। বিশেষ করে আপনাদের কাছ থেকে যেটা জানলাম, তাতে মনে হচ্ছে যারা এখন থেকে যাদের চেকিং অ্যাকাউন্ট রয়েছে তারা একটা চেক সাথে নিয়ে আসবেন এবং কত অ্যামাউন্ট পাঠাতে হয় সেখানে বসিয়ে দেবেন, শুনে দেখছি। নাজমুল ভাই, আরেকটা জিনিস সাথে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে আমেরিকা এমন একটা কান্ট্রি যেখানে কিন্তু অনেক কিছু আপনার লিবারাল। কারণ দেখেন, আপনি যদি বাংলাদেশ থেকে টাকা আনতে চান তাহলে কিন্তু কোনো লিগ্যাল প্রসেসিং নাই। বাংলাদেশ সরকার কিন্তু আপনার স্টপ, আপনি টাকা কিন্তু ব্যাক করে আনতে পারবেন না। তো আমরা যে এই দেশ থেকে টাকা পাঠাচ্ছি, এত বছর ধরে পাঠাচ্ছি রেমিটেন্স, আমাদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় নাই। হয়তোবা এই সরকার, গভর্নমেন্ট, কোনো একটা বড় কান্ট্রি বা যেগুলা দেখতেছে যে অনেক টাকা চলে যাচ্ছে আমেরিকা থেকে, তার কারণে তারা একটা এই ব্যবস্থা এবার করেছে। একটা জিনিস স্পষ্ট করি, শেষ স্পষ্টটা এটা জি। আমার আমরা সব প্রসেসের কথা বলছি, জেল পেমেন্টের কথা বলিনি। আমি যদি টাকাটা আপনার কাছে জেল করি সুমনের অ্যাকাউন্টে, সেখানে তো কোনো ক্যাশ ট্রানজাকশন ইনভলভ নাই। আমার ক্যাশ আপনার কাছে ডাইরেক্ট আসতেছে,
জেলে তো কোনো ফি এখনো চার্জ করা হয় না। আমি যদি সুমনের অ্যাকাউন্টে জেল করি, তার অ্যাগেনস্টে কি আমি রেমিটেন্স করলে আমার 1% দিতে হবে? নাজমুল ভাই, জেল একটা ব্যাংকিং চ্যানেল, রাইট? আপনি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, ব্যাংকিং প্রসেসিং এর মাধ্যমে জেল ট্রান্সফার করতেছেন, হুম। কাজে এটা কিন্তু ক্যাশ ইনস্ট্রুমেন্ট না, না। এটা আপনার 1% দিতে হবে না। তবে এখানে একটা প্রশ্ন আছে, আমাদের এখানকার যতগুলো মানি রেমিটেন্স কোম্পানি আছে, যাদের এমএসবি অ্যাকাউন্ট আছে, তাদের সেই ব্যাংকগুলোতে তাদের কি জেল প্রসেসিং সার্ভিস আছে কিনা, এটা একটা চিন্তার বিষয়। যাদের আছে তারা এটা করতে পারবে। যেমন ধরুন আমি বলি, যাদের সিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, টিডি ব্যাংক অ্যাকাউন্ট না, আমি বলছি যাদের এমএসবি অ্যাকাউন্ট, যে সানম্যান মানি ট্রান্সফারের একটা এমএসবি অ্যাকাউন্ট আছে, আমাদের এমএসবি অ্যাকাউন্ট, আমাদের এমএসবি অ্যাকাউন্টে যেমন জেল সার্ভিস নাই, নাই, তো এরকম অন্যান্য যারা সার্ভিসটা নিচ্ছেন না কেন? না, আমাদের এই ব্যাংকের এই সার্ভিসটা নাই। আমরা যে ব্যাংকের মাধ্যমে আমরা ট্রানজেকশন করি, প্রসেসিং করি, এই ব্যাংকের জেল সার্ভিসটা নাই। এখন যাদের জেল সার্ভিস আছে তারা নিতে পারবেন। এখন অনেক এজেন্ট লোকেশন যারা আছে, এখানে একটু জাস্ট বুঝার ব্যাপার আছে, অনেক এজেন্ট লোকেশন যাদের আছে, তাদের কিন্তু তাদের কোম্পানির নামে অ্যাকাউন্ট আছে। লেটস সে এক্সাম্পল, একটা সিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেমন আমাদের মানুষজন ভাই, যদি সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে, একটা চেস ব্যাংকে থাকে, তাহলে সে যদি অ্যাঙ্করের মানি ট্রান্সফারের অ্যাকাউন্টে যদি জেল করে এবং তার ব্যক্তিগত নামে, কোনো কোম্পানি নাম দিয়ে না, কিন্তু যিনি পাঠাবে তার ব্যক্তিগত, হ্যাঁ, তার এটা ব্যক্তিগত নামে পাঠাতে হবে, কোনো কোম্পানি নাম দিয়ে পাঠালে কিন্তু হবে না এখন থেকে। সেক্ষেত্রে তার কিন্তু 1% দিতে হবে না। গুড। তাহলে আপনারা কি আপনাদের হেড অফিসে একটা সাব অ্যাকাউন্ট খুলতে পারবেন? না, এটা একটা রেগুলেটরি ইস্যু নাজমুল ভাই। এটা যার মানি ট্রান্সফার কোম্পানি তারাই এটা বোঝে, কারণ এমএসবি অ্যাকাউন্টটা কতটা কঠিন এবং জটিল। এবং এই ক্ষেত্রে তো একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনার এজেন্টরা কিছুটা সামহাউ বেনিফিট হচ্ছে, যাদের জেল সুবিধা। হ্যাঁ, তারা অবশ্যই নিতে পারবে, এবং তারা আমাদেরকে আবার চেক দিতে হবে, যে চেকটা আমাদের ইন্টারনাল ব্যাপার, সেটা ইন্টারনাল ব্যাপার। কিন্তু একজন সাপোজ আমি যদি কাস্টমার হিসেবে ভাবি, এবং আমি যদি মাইনুদ্দিন পিন্টু ভাই, সেক্ষেত্রে রুলসটা মেনে করতে হবে। কারণ হচ্ছে যে আপনার সেম যে কোম্পানির নামে আপনার কোম্পানি আছে, সেই ব্যক্তিগত নামে হতে হবে পারবে না জেলটা, কোম্পানির নামে জেলটা করতে হবে, কাস্টমার জেল করতে হবে তার কোম্পানির নামে, এবং সেটা জেল করতে হবে। মানে আমার কি কোম্পানি? আপনার না, আপনি এজেন্টের যে লোকেশনটা, এই এজেন্ট লোকেশনের যে কোম্পানিটা আছে, সেই কোম্পানির নামে জেল করতে হবে। আমি পিন্টু ভাই নামে জেল পার্সোনাল নামে জেল করা যাবে। ওকে, বাট আমি তো পার্সোনাল হিসেবে পাঠাচ্ছি। আপনি পার্সোনাল হিসেবে করতে হবে, সেটাই আমি বলছি। হ্যাঁ, আপনি পার্সোনাল হিসেবে করতে হবে। আপনার পরিচয়ের অ্যাকাউন্ট থেকে পাঠালে হবে না। পরিচয় অ্যাকাউন্ট আমি করছি না, আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করি, এবং পিন্টু ভাইয়ের মানি ট্রান্সমিটিং এর যে অ্যাকাউন্ট আছে সেটা যদি আমি জানি, তাহলে লাগবে না। ইটস এ ভেরি গুড সিস্টেম ফর গুড সিস্টেম। না, গুড সিস্টেম সবার জন্যই, কিন্তু সার্ভিসটা কার আছে কার নাই। কিন্তু কথাটা হচ্ছে যে জিনিসটা আমি এতদিন বলার চেষ্টা করছি, এজেন্টরা সাধারণত এই এজেন্সি নিতে আগ্রহ ফিল করতে না, কারণ তাদের 2, 3, 4, 5টা, অনেকে 10টা কাস্টমার, 20টা কাস্টমার হয় না। কিন্তু এই প্রসেসে যদি আমার সুমনের উপরে না এসে যদি আমি ওজন পার্কে বসে ঘরের থেকে উনাকে জেলটা করে দেই, উনার অ্যাকাউন্টে যার এজেন্ট জেল আছে, তাহলে আমার মুভ করতে হবে। নাজমুল ভাই, আপনি জানেন জেলের ক্ষেত্রে অনেক রুলস এন্ড রেগুলেশন আছে, প্রত্যেকটা কোম্পানির একটা লিমিট আছে, এগুলো আপনি জানেন, এবং এগুলো এত সহজ না জেলের ব্যাপারে। এই জন্য কিন্তু আমি আপনার কথার মধ্যেই যাই না যে জেলের ব্যাপারটাতে, কারণ হচ্ছে যে এই সার্ভিসটা যেই দিবে তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেই ব্যবস্থা নাই, কারণ প্রত্যেকটা কোম্পানির একটা লিমিটেশন আছে। কোন কোম্পানির ধরেন মান্থলি $5,000 লিমিট থাকে, যে আপনি জেল রিসিভ করতে পারবেন। আমি যে কথাটা বলার জন্য এই প্রশ্নটার অবতারণা করলাম, না বলবো যে জন্য প্রশ্নটা অবতারণা করলো, আমাদের কমিউনিটির মধ্যে অনেকে জেল ট্রান্সফারটার ব্যাপারে খুব ইউজড হয়ে গেছে। কথায় বলে আপনার জেল নম্বর কোথায় পাঠিয়ে দিচ্ছি, টাকা আপনার আসতে হবে না। তো আমি সেই জন্য এটা করছি। কিন্তু জেলের ব্যাপারে বিশ্বাস করি, এখানে যদি রেগুলেটরি সমস্যা থাকে, তাহলে তো যিনি এজেন্ট তার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হবে না, কারণ এটা তো রেগুলেটরি ব্যাপার।
সেইটুকু সে না, রেগুলেটরি কোনো ব্যাপার নাই। না, রেগুলেটরি না, ব্যাপার regulatory হলো ব্যাপারটা- ব্যাংকের তার সার্ভিসের ভাই, ব্যাপার, এটা হচ্ছে লিমিটের ব্যাপার। লিমিটের ব্যাপার। যেমন yes. যে রিসিভিং অ্যাকাউন্ট হ্যাঁ, তার যদি $10,000 বেশি রিসিভ করার ক্ষমতা না থাকে, হ্যাঁ, limit তাহলে না সে থাকে, কিভাবে he করবে? cannot do it। yes. কিন্তু এটাও প্র্যাকটিক্যাল সত্য যে কেউ আর $10,000 তো জেল করবে না, তো সেই জন্য না বলছি না না, $10,000 অথবা মান্থলি $10,000 হইতে পারে। এক মিনিট আমি বলবো এটা বিশেষ হ্যাঁ, করে হ্যাঁ, জেলের ব্যাপারে যেটা আমাদের এবং আমাদের দিকে ছেড়ে দিচ্ছেন, এজেন্টের দিকে বলছেন। হ্যাঁ। কারণ কালকে তো আয়শাই পিন্টু ভাইয়ের ব্রাঞ্চ গুলাতে আয়শা বলবো যে নাজমুল ভাই বলছে যে জেলের মাধ্যমে পাঠানো যায়, আপনি কেন বলতেছেন যে পাঠানো যায় না? আসলে যেটা আমাদের মাসুদ ভাই বুঝাইতে চাচ্ছে যে জেল ট্রানজাকশনটা, সাপোজ আমার সিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে আমাকে লিমিটেশন দিয়ে দিছে যে তুমি মান্থলি $10,000 জেল করতে পারবা, কিন্তু Receive আমার করতে পারবা। রিসিভ করতে পারবা, জেলে রিসিভ করতে পারবা, কিন্তু আমার তো পার ডে ট্রানজাকশন 100,000 এর উপরে। এখন অনেকে চায় যে পার ডে $10,000 উপরে জেল করার জন্য একটা 1,000 করলে 10টা কাস্টমার 10,000। আমার কাস্টমার আছে মানে এক একটা ব্রাঞ্চে 100 থেকে 200, 150 থেকে 200 কাস্টমার, এর মধ্যে 10টা কাস্টমার যদি আমার পার মান্থের হিসেব শেষ এখানে। তো সুতরাং ব্যাংকেরও জটিলতা আছে। এখানকার ব্যাংক এরকম র্যান্ডমলি যদি জেল ট্রানজাকশন করতে থাকে, সে আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। ও ইয়েস, সে আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার তো ব্যাংক অ্যাকাউন্টটা বাঁচিয়ে রাখতে হবে। এই জিনিসটা জানার জন্য বলছি যে ইট ক্যানট বি রেগুলার ম্যাটার। না, ওয়ান্স ইন এ হোয়াইল কেউ একজন করতে পারে, কিন্তু করার আগে এজেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আমরা কি আপনার এটা limitation cross করতেছি কিনা? যাদের ট্রানজাকশন কম হয়, ডেইলি 5-10টা ট্রানজাকশন হয়, সে একটা জেল নিতে পারে, তার কোনো সমস্যা নাই। বাট বড় এজেন্ট যাদের ট্রানজাকশন বেশি, ব্যাংকের লিমিটেশন, ব্যাংকের লিমিটেশন সে পারবে না। আমি আমার বলছি তো আমার 150-200 ট্রানজাকশন ডেইলি হয়, এখন আমি না, পাঁচজনকে দিলাম। আমি এই প্রশ্নটা জানার আগ্রহটা হলো মানুষকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমরা ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে আপনার যদি কেউ বলে যে জেলে কেন পারবে না, তা আপনি তো ক্লিয়ার কাট বলে দিলেন যে জি। জেল একটা লিমিটেড রিসোর্সের ব্যাপার, Yes. লিমিটেড সার্ভিসের ব্যাপার, এটা ওপেন সার্ভিস না। না, তবে ফাইনালি যে কনক্লুশনটা আমি আসতেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে এভরিবডি যাদের চেকিং অ্যাকাউন্ট আছে, পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট আছে, তারা যদি এখন রেমিটেন্স পাঠাতে যায়, চেক ইউজ করলে তাদের কোনো ফি দিতে হবে না, Yes. ফেডারেল ট্যাক্স দিতে হবে না। এটা হচ্ছে বটম লাইন। এটা বটম লাইন। এটা বড় না। Yes, এবং এটা হলো এটা সবচেয়ে best solution। Best বেস্ট solution. সলিউশন। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন। দর্শকরা আপনারা বুঝতে পারলেন। তবে একটা কথা আমি বলে রাখি, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করার অর্থটা হচ্ছে আপনাদেরকে ইনফর্ম করা, কারণ ইনফরমেশন হচ্ছে পাওয়ার। এবং আরেকটা বিষয় যেটি স্পষ্ট করতে চাই, যে কথাটা আমি বলি, অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে যারা এখনো যাদের চেকিং অ্যাকাউন্ট নাই, তারা যদি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে রাখেন, এক এক ব্যাংকের এক এক নিয়ম, অনেক ছোটখাটো ব্যাংক আছে কোনো ফি ছাড়াই চেকিং অ্যাকাউন্ট আপনাকে রাখতে দেয়। তো সেই সমস্ত অ্যাকাউন্টে যদি আপনি এখন খবর নেন, আপনি একটা চেকিং অ্যাকাউন্ট করে ফেলবেন, যাদের রেগুলার দেশে টাকা পাঠাতে অর্থ পাঠাতে হয়, তারা চেকিং অ্যাকাউন্ট করে নিলে একটা চেক বই পাবেন, সেখানে 100 চেকস পাওয়া যায় ফ্রি, প্রথম দিকে অনেকে দেয়, আর ওই চেক ব্যবহার করে আপনারা এসে পাঠাতে পারবেন। আমি দর্শকদের জন্য সে কথাটা বললাম। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাই। আপনাকে।